আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের পিছনে লেখা রয়েছে জিকে প্যানাসিয়া। তো জিকে প্যানাসিয়া তোমাদের জন্য উপযোগী একটি বই। তো এই বইয়ে মূলত আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এবং পূর্ণাঙ্গ বই। এখন এই বইয়ের মধ্যে একটি টপিক রয়েছে, এমন টপিক যেটা কিনা আমাদের এই 2024 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের একটি, আমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। সেটির নাম হলো জুলাই বিপ্লব, যেটা আমরা গণ অভ্যুত্থান করলাম 2024 সালের যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানের A to Z মূলত আজকে আমরা জানতে চলেছি। এটা যেরকম আমরা ইতিহাসে আমরা আজকে জানতে চলেছি, ঠিক একই সাথে এটা পরীক্ষায় কী কী আসবে এই সমস্ত তথ্যগুলো আমরা আজকে জেনে যাব। তো লক্ষ্য করি আমরা যদি এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা কী এইটা যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে প্রেক্ষাপট, সরকার পতন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতন যে আন্দোলনটি হলো, এইখানকার প্রেক্ষাপটটি লেখা রয়েছে খুব সুন্দর করে এখানে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটার প্রেক্ষাপট কি, 1972 সালে মূলত এটা ছিল একটা কোটা সংস্কার আন্দোলন। সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রয়োগ করা হয় 1972, আর সেই কোটা ব্যবস্থায় মূলত 2018 সালে বাতিলের জন্য, মানে সংস্কারের জন্য আন্দোলন করা হয় 2018-তে। তো 2018-তে কী হয়ে যায়, কোটা সরকার বাতিল করে দেয়। কিন্তু এই বাতিল হওয়া কোটাই পরবর্তীতে হাইকোর্ট রায় দিয়ে বসে কবে, এটি হলো রায় দেয় 2024 সালের 5 জুন, যে ওই যে কোটা বাতিল ছিল ওইটা আর বাতিল না, ওটা পুনর্বহাল হয়ে যায়। যেই পুনর্বহাল হয়ে যায়, সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সারা দেশের ছাত্ররা যারা তারা প্রতিবাদ করে ওঠে। সেটা কবে থেকে, এই 6 জুন থেকেই, পরের দিন থেকেই। ওকে, হাইকোর্টের দেওয়া এই রায় নিয়ে তারা মূলত বাতিলের দাবিতে বিক্ষোভ করতে থাকে। তো এই বিক্ষোভ করতে করতেই তারা একটা প্ল্যাটফর্ম গড়ে। এই প্ল্যাটফর্মই মূলত, সেটি শুধু কোটা সংস্কার নয়, একদম যেটা গণ আন্দোলন, যেটা আমরা বলি ছাত্র জনতার অভ্যুত্থানে, সেটি নেতৃত্ব দেয়। তার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটি কবে হয়, 1 জুলাই 2024। এই দিনে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি আমরা দেখতেছি, এইটি গঠিত হয়। ওকে, তাহলে কোশ্চেন আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয় কবে। সেটি হলো 1 জুলাই 2024, যেদিন থেকে আসলে আন্দোলনের মূল গতিপথ শুরু হয়। তাহলে এটি আমরা জানলাম প্রেক্ষাপট। মূলত এটি চাকরি নিয়ে আন্দোলন, কোটা নিয়ে আন্দোলন, কিন্তু ফাইনালি এটা পৌঁছে যায় সরকার পতন আন্দোলনে। তো সেটি কিভাবে হলো, এই ঘটনাগুলো আমরা পর্যায়ক্রমে এখন দেখব, তারিখ ওয়াইজ কোনটার পরে কোনটা ঘটেছে। তাহলে আমরা যদি এর পরবর্তীতে যাই, তাহলে দেখতে পাবো শুরুর দিকের একদম ঘটনার প্রথম দিন থেকেই দেওয়া হয়েছে কি, এই যে যেদিন এই প্ল্যাটফর্মটা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম, সেটা তারিখ হলো 1 জুলাই। ইভিন এটা ডেট সহ এবং দিন সহ লেখা হয়েছে, 1 জুলাই 2024, যেটির দিন থেকে শুরু হয় আন্দোলন। তো এই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন, প্রত্যেক দিন আমাদের পড়তে হবে না, গুরুত্বপূর্ণ দিনগুলো মনে রাখতে হবে। আন্দোলনের মধ্যে প্রথম যে টুইস্টটা সবার আগে ঘটে, একটা শব্দ, সেটার নাম বাংলা ব্লকেড। এই বাংলা ব্লকেড, যেটা একটা জনপ্রিয় নাম হয়ে যায়, যে ছাত্ররা কী করা শুরু করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সারা বাংলাদেশে যাতে আন্দোলনটা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়গুলো, তারা বিভিন্ন মহাসড়ক অবরোধ করা শুরু করলো। এই যে মহাসড়ক অবরোধ করে তাদের প্রতিবাদের কথা বলছিল, এখানে শাহবাগ অবরোধ হয়েছে, সায়েন্স ল্যাব অবরোধ, ওদিক দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, প্রত্যেকটি জায়গায় এই অবরোধটার ঘোষণা দেওয়া হয়েছিল মূলত 6 তারিখে। তার মানে খেয়াল করা যাক, এই যে সব ছাত্ররা এই যে বর্জন ক্লাস এগুলো সব করে তারা মূলত এই যে মহাসড়ক অবরোধ, যেটা মহাসড়ক অবরোধ, এইটার ডাক দেয় কবে থেকে, এটা 6 তারিখে ডাক দেয়। কিন্তু এই যে বাংলা ব্লকেড, এই বাংলা ব্লকেডটা হয় কবে, এটা হলো 7 থেকে 12 জুলাই। ওকে, তার মানে আন্দোলনের প্রথম ফেজেই খুবই গুরুত্বপূর্ণ একটি আন্দোলন ছিল বাংলা ব্লকেড। এই বাংলা ব্লকেড এটি ছিল 7 জুলাই, 7 থেকে 12 জুলাই। তাহলে কোশ্চেন যদি হয়, তাহলে আমরা কি আনসার করব, যে বাংলা ব্লকেড ঘোষিত হয় 6 জুলাই, বাংলা ব্লকেড পালিত হয় 7 থেকে 12 জুলাই। ওকে, তাহলে এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখন আসি এই 12 জুলাইয়ের পরবর্তীতে 14 জুলাই, যেটা আন্দোলনের টার্নিং পয়েন্ট বলে খ্যাত। এই আন্দোলন শুধুমাত্র এখানে চাকরি নিয়েই চলছিল, কিন্তু চাকরি থেকে আন্দোলন যে গণ আন্দোলনের দিকে রূপান্তরিত হয়, এর অন্যতম কারণ হয় 14 জুলাই, যেখানে কিনা একটি যে সাংবাদিক সম্মেলনে, সেখানে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে বললো যে এই চাকরি মানে এরকে মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না, নাকি রাজাকারের নাতিপতিরা পাবে। এই যে রাজাকারের নাতিপতিরা পাবে বলে যে একটা শ্লেষ
সবাইকে রাজাকারের মধ্যে সামিল করে ফেলা, এটার ফলেই মূলত আন্দোলন একদম স্ফুলিঙ্গ আকারে ধারণ করে। সেটা কবে? সেটা 14 জুলাই, এই যে রাজাকারের প্রতিবাদে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে, এটা সারা বাংলাদেশে। ওকে, তখন এই যে বিখ্যাত এই আন্দোলনের স্লোগান সেটি সেখান থেকে আসে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, ঠিক আছে? তো এটাই ছিল এই আন্দোলনের মূল স্লোগান, যে তার পরবর্তীতে এটার সাথে পরবর্তীতে যুক্ত হয় যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বা আরও কিছু স্লোগান। তাহলে কিন্তু এই আন্দোলনের মূল স্লোগানটি এখান থেকেই হয়েছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এবং এটা হলো টার্নিং পয়েন্ট হয়ে যায় আন্দোলনের। এবং এটি একটা কথাই আছে যেটা 5 আগস্টে যখন সরকার পতন হয়ে যায়, তখন আল জাজিরা, বিশ্বের এই গুরুত্বপূর্ণ সংবাদ মিডিয়া, তারা এটা নিয়ে তাদের স্টোরি করে যে আসলে সে লেখছে এটা যে ইটস বিগিনস ফ্রম এ ওয়ান ওয়ার্ড, সেটা হচ্ছে দ্যাট ইজ রাজাকার। মানে এই রাজাকার শব্দ থেকে এই বিক্ষোভ ফাইনালি যা একদম সরকার পতন ঘটে দেওয়া যায়। তো এরকম একটা বিষয় ছিল, কিন্তু এইটা হলো আমাদের আন্দোলনের এক একটি পয়েন্ট, তার মানে এটি একটা টার্নিং পয়েন্ট। তারপরে আমরা যদি চলে যাই আমাদের পরবর্তীতে 16ই জুলাই, আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট এটি, কারণ এই দিন প্রথম শহীদ হয়েছিল রংপুরে আবু সাইদ। এই রংপুরের আবু সাইদ সেটা শুধু বাংলাদেশের এই যে 24-এর আন্দোলনেরই তিনি যে প্রথম শহীদ বা প্রথম বিখ্যাত তা নয়, তার এই মারা যাওয়ার যে ভিডিওটা, এটা সারা দুনিয়াব্যাপী ভাইরাল হয়েছে। সারা দুনিয়ার মানুষ জেনেছে যে এরকম একজন বাংলার তরুণ, তারা কিনা একদম বুক পেতে দিয়ে সেখানে গুলিতে ঝাঁঝরা হয়ে সে মারা গেছে। এটা যেরকম একটা সাহসের সর্বোচ্চ চূড়ান্ত, একই সাথে বাঙালির বীরত্বের এটা হলো চরম নিদর্শন, একই সাথে এই আন্দোলনের একটি প্রতীকী মুভমেন্ট। এই মোমেন্টামই মূলত পরবর্তীতে আন্দোলনকে একদম আস্তে আস্তে সর্বোচ্চ লেভেলে নিয়ে যায়, যে অসংখ্য মানুষ মারা গিয়েছে, তারা কেউই আর মৃত্যুকে ভয় করেনি, পরোয়া করেনি। কারণটা কি? ওই যে আবু সাইদের মৃত্যু অন্যতম, সেটা প্রেরণা জুগিয়েছিল। তো খেয়াল করা যাক, তা আন্দোলনের এই 16ই জুলাই যেদিন মঙ্গলবার ছিল, ওই দিন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদ, যিনি কিনা অন্যতম সমন্বয়ক ছিলেন, ওখানে পুলিশের গুলিতে হত্যা করে। এবং এই আবু সাইদের ক্ষেত্রে এই যে কোটা সংস্কার আন্দোলন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন তিনি। তো এখানে আরেকটি বিষয় থাকে যে তার বিষয়ে আরও কিছু তথ্য জানা উচিত, কারণ তিনি যত প্রথম শহীদ ছিলেন, তার বিষয়ে আরও 3টি তথ্য আমি এখানে বলছি। তিনি ছিলেন ইংরেজি বিভাগের, এটা আমাদেরকে মনে রাখতে হবে, তার বিভাগ ছিল ইংরেজি। কত বর্ষ? এটা হলো 3য় বর্ষ। ওকে, হ্যাঁ, তার বাড়ি কোথায়? এই রংপুরেই, ঠিক আছে, রংপুরের পীরগঞ্জ। ওকে, রংপুরের পীরগঞ্জ। তো এই 3টি তথ্য যদি আবু সাইদের সাথে আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এখান থেকে কোশ্চেন আসলে আমরা পারবো যে প্রথম শহীদ আবু সাইদ, এটা তো আমরা সবাই জানি, এবং তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন, এটাও জানি। কিন্তু কোন বিভাগের? ইংরেজি বিভাগের। কততম বর্ষের? 3য় বর্ষের। আর তার বাড়ি রংপুরেরই পীরগঞ্জে, যেহেতু সবাই যে কবর জিয়ারত করতে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, যেহেতু এটা আলোচিত, তাহলে এটা আমরা জানবো। ওকে, তাহলে এবার আসি, এই যে প্রথম শহীদ হয়ে গেল, ওই দিনকে তো আরও অনেকে শহীদ হয়েছে, 6 জন শহীদ হয়েছে। তো তার মধ্যে রংপুরের আবু সাইদ, তিনি যেহেতু সারা বাংলাদেশে এবং সারা বিশ্বব্যাপী পরিচিত হন। এখন আসি 17ই জুলাই। এই দিনে কি হয়? এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিতরণ করে রাজনীতি মুক্ত ঘোষণা দেওয়া হয়। তার মানে এই যে আমাদের যে ছাত্র লীগ যেটি ছিল, যে একাদশ স্বৈরাচারের নির্যাতনের প্রতীক হিসাবে, তাদের থেকে ক্যাম্পাসগুলো মুক্ত করে দেওয়া হয়। যেহেতু এই ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের নির্যাতনে মূলত এই আন্দোলনের প্রথম কিন্তু আঘাত করে ছাত্রলীগই, এবং সেটা ওই যে 15ই যেটা হলো জুলাই, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হয় ছাত্রদের উপরে। তখন কিন্তু সারা বাংলার ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়ে যায়। ঠিক এই বিক্ষুব্ধ হয়েই তারা 17ই জুলাই তারা মূলত এই ছাত্রলীগের নেতাকর্মীদের বিতরণ করে, মানে রাজনীতি মুক্ত ঘোষণা। এই যে ক্যাম্পাস যে রাজনীতি মুক্ত হয়, এটা কবে? এটা হলো 17ই জুলাই। ওকে, তাহলে এটি আমাদের আন্দোলনের আরেকটি ডেট, ইম্পর্টেন্ট। তো এই ডেটের পরেই এখানে ওই দিনই মূলত একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের ঘোষণা দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আন্দোলনটা হলো, হ্যাঁ, ইম্পর্টেন্ট, এই আন্দোলনটি হলো আমাদের কমপ্লিট শাটডাউন। এটা খুবই ইম্পর্টেন্ট। এই কমপ্লিট শাটডাউন মূলত এখানে টার্নিং পয়েন্ট ছিল, কারণ এই আন্দোলনের সময়ই তথা সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে এবং আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত মোমেন্ট। কমপ্লিট শাটডাউনের মেয়াদ কতদিন? এটা হলো 18 তারিখ থেকে 12 তারিখ 22 তারিখ পর্যন্ত। তার মানে এই কমপ্লিট শাটডাউনের টাইমটা এটা হবে 18 জুলাই থেকে
22 জুলাই। এই সময়কালটি ছিল আন্দোলনের সবচেয়ে ভয়ানক সময় এবং সরকার যে পড়ে যাবে মূলত ওই সময়ে বোঝা গিয়েছিল। তার কারণ তারা 1-2 জন মানুষকে নয়, অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে, ঢাকা সহ সারা বাংলাদেশ রক্তাক্ত হয়ে যায়। এবং এইখানে এখন পর্যন্ত তো প্রায় এই যে দেখা যাচ্ছে যে এখন যে লিস্টটা হয়েছে প্রায় 1400-র মতো মানুষ মারা গিয়েছে। এর মধ্যে প্রায় মানে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছিলো শুধু এই 4 দিনে। তো ওটা ছিল কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম। কমপ্লিট শাটডাউন মানে সব কিছু বন্ধ, মানে সব কিছু মানে একেবারে রাষ্ট্রের সব কিছু বন্ধ থাকবে শুধু এই যে জরুরি সেবা ছাড়া। তো এইখানে লেখা রয়েছে এই যে জরুরি পরিষেবা ছাড়া এই কমপ্লিট শাটডাউনের ঘোষণাটা দেওয়া হয় কিন্তু 17 তারিখ। তার মানে এখানে ঘোষণা দেওয়া হয়েছে 17 তারিখ, মানে কবে থেকে পালিত হবে? পরের দিন থেকে, 18 তারিখ থেকে। তাহলে আমরা সেই 18 তারিখে চলে যাব। তাহলে দেখতে পাচ্ছি 18ই জুলাই। তার মানে এই দিন কমপ্লিট শাটডাউন শুরু হয় এবং ভয়ানকভাবে সরকার এখন আবার কী করে বসে, একদম শাটডাউন শুরুর সময় সরকার মোবাইল নেট সব কিছু বন্ধ করে দেয় এবং যার ফলে যে কে কোথায় মারা যাচ্ছে এটার খোঁজ আর পাওয়া যাচ্ছিল না। তাহলে এইটা ছিল 18ই জুলাই, যেদিন কমপ্লিট শাটডাউনের প্রথম দিন। তো এইখানে মোবাইল ইন্টারনেট সব বন্ধ করে দেয় এবং সেটা নিয়ে কথাও আছে যে বলছে ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে, যদিও এটা পরে জানা গেছে না, এটা জোর করে হুকুম দিয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যেটা অন্যতম মৌলিক অধিকার লঙ্ঘন ছিল। তো যাই হোক, তারপরে এইখানে ওই দিন মারা গিয়েছিল অনেক মানুষ। এই যে দেখা যাচ্ছে যে শতাধিক ছাত্র জনতা মানে এখানে ঘাতকের বুলেটে, মানে পুলিশের বুলেট, আরও এখানে দেখা গেলো সরকার দলীয় যারা লোকজন, ছাত্রলীগ যুবলীগ, তারা পর্যন্ত এখানে আক্রমণ চালিয়েছিল। কিন্তু এখানে মারা যাওয়ার মধ্যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যে কিনা খুব আলোচিত হয়, কারণ কি সে উত্তরাতে যখন সে মারা গিয়েছিল তখন সে মূলত ওই যে পানি লাগবে, পানি কারো, এই কথাটা মূলত বলছিল যে সে আসলে সাহায্য করছিল। তো এটা আর কি, তাহার এই মৃত্যু এটা আরও বেশি আন্দোলনকে বেগবান করে। তার মানে আবু সাইদ যেরকম আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ, মানে তার মৃত্যু, তার শহীদ হওয়া, এটা যেরকম আন্দোলনকে বড় ধরনের বেগবান করে, ঠিক এই মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর কথাটাও পরবর্তীতে বড় ধরনের প্রভাব, বা তার যে এই যে মানুষের জন্য পানি নিয়ে তার যে ছুটে যাওয়া, এর ফলে যে তার যে এটা মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, তাকে এইভাবে মেরে ফেলা, তো এইগুলো মূলত একদম মানে ভয়ানক রূপের মানবিকতার লঙ্ঘন হয়েছে। তো এটা মূলত এই মীর মাহফুজুর রহমান মুগ্ধ সে মারা যায় 18 তারিখ। তাহলে এই 18 তারিখে মীর মাহফুজুর মুগ্ধ সহ শতাধিক মানুষ মারা গিয়েছিল। এবং ওই যে বললাম 18, 19, 20, 21, 22 এই 4-5 দিনে মূলত মারা গেছে অসংখ্য ব্যক্তি। পরের দিন 19 তারিখে মারা গিয়েছে। তার মানে এইভাবে, কিন্তু ওই যে সরকার সব নেট বন্ধ করে দিয়ে রেখেছিল। তো এরপরে আমরা চলে আসি 20 তারিখ। ওই দিনে ওই যে সেনাবাহিনী নামানো হয়। তার মানে এতক্ষণ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ, কিন্তু এরপরে দেখলো যে না, পুলিশ দিয়ে মানে গুলি করে মানুষকে রাস্তা থেকে সরা যাচ্ছে না, তখন সেনাবাহিনী নামায় কারফিউ জারি করে, যেটা বাংলাদেশের আগে মানে বলা চলে এই যে আমরা এই কারফিউ কীভাবে কখন জারি হয় এটা আমরা জানতামই না। মানে এখন নতুন একটা অভিজ্ঞতা যে আসলে কেউ রাস্তায় নামতে পারবে না, কিন্তু আসলে কোনোটাতেই কিছু বাদ মানে নাই, কারণ মানুষ যখন রক্ত দেওয়া শুরু করছে, মারা যাচ্ছে, এর থেকে বড় কিছু আর তো নাই। তার মানে মৃত্যুকেই যদি ভয় না পায় তাহলে কোনো কিছুতেই ভয় পাবে না। তো এটাই হয়। তো কারফিউ জারি করে, এটা কত তারিখ? 20 তারিখ। তার মানে কারফিউ জারি হয় 20 তারিখ, সেনা মোতায়েন হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ থাকার ঘোষণা দেয়, এই যে এটা ঘোষণা। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন যারা, তারা কিন্তু এগুলোর কোনো কিছু মানে নাই, তারা তো মানেই নাই, উল্টা তারা একটা দাবি করে বসে, আন্দোলনের টার্নিং পয়েন্ট যেটা 9 দফা দাবি, ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা সহ আরও অন্যদের পদত্যাগ সহ এই যে 9 দফা, যেটাকে আন্দোলনের মূল টার্নিং পয়েন্টের একটি বলা হয়। তো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই যে 9 দফা দাবি ঘোষণা, ওকে, এই যে 9 দফা, এই 9 দফাটা খুবই ইম্পর্টেন্ট। তো 9 দফা দাবির ক্ষেত্রে এখানে কিছু মনে রাখতে হবে। 9 দফা দাবির যে ঘোষক, তার নাম হলো আব্দুল কাদের। সে মূলত এই ঘোষণাটি দেয়, ওকে, এটি। কিন্তু এখন দেখা যাচ্ছে মানে যেটা 9 দফা দাবির যে ঘোষণা দিয়েছিল আব্দুল কাদের, কিন্তু আব্দুল কাদের তো মধ্যম পর্যায়ের, মানে সে সমন্বয়ক ছিলেন, মানে কিন্তু এইখানে যাদের ভূমিকা খুব বেশি জোরালোভাবে আসতেছে, মানে বিশেষ করে বলা হচ্ছে 9 দফার যে মূলত রচয়িতা বা যারা মূলত এই 9 দফা মানে আব্দুল কাদের ঘোষণা করেছে, কিন্তু বাকিটা আব্দুল কাদেরকে দিয়ে করাই, মানে এক কথায় এই যে 9 দফাটা এটা আসলো কোথা থেকে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ওই যে আরেকজন সাদিক কায়ুম, যে এখন এই যে আলোচনায় চলে আসছে আর কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। তার মানে এখানে রাজনৈতিক দলের ব্যাপক ভূমিকা ছিল, বিশেষ করে এরকমই যে ছাত্র শিবির বা এদের ব্যাপক ভূমিকা ছিল, এদের সাথে পুরোপুরি হয়তো এরা আন্দোলনের সাথে জড়িত ছিল। কিন্তু যেহেতু এটা দেশের ছাত্র জনতার সবার মুক্তির আন্দোলন ছিল, এখানে সব শ্রেণীর মানুষই
এখানে অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবেই এখানে যারা ছাত্র শিবিরে যারা আছে তারা স্বাভাবিকভাবেই এদের সাথে জড়িত ছিল। তো সেই ক্ষেত্রে এই 9 দফাতে তাদের বড় ধরনের একটা ভূমিকা দেখা যাচ্ছে। তথা এই যে সাদিক কাইয়ুমের কথা যেটা বলা হচ্ছে, মানে তাদের এক কথায় বলা যেতে পারে একে হচ্ছে 9 দফার রচয়িতা, এইভাবে মূলত এইখানে তাকে আখ্যায়িত করা হচ্ছে। তো যাই হোক, এই 9 দফা আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল, কারণ পরবর্তীতে যে 1 দফা আসে যে সরকারকে পদত্যাগ করতে হবে, এটা মূলতই 9 দফা থেকে পরবর্তীতে এসেছে। তো যাই হোক, 9 দফা কবে? 20 জুলাই। এখানে তাহলে ঘোষককে আব্দুল কাদের, আর মূল রচয়িতার ক্ষেত্রে বলা হবে সাদিক কাইয়ুম। ওকে, এটা আচ্ছা, এটা আসলে এবার আসে 21 জুলাই। এই দিনে মূলত ওই যে সরকার যেটা দেখলো এই না এ তো দেখতেছি সরকার পতন হয়ে যাচ্ছে, তখন তারা ওই কোটাটাকে ওইটা মূলত মেনে নেওয়ার চেষ্টা করে, সেটা বিচার বিভাগকে দিয়ে রায় দেওয়া। কিন্তু তা লাভ নাই, কারণ এতদিনে লাশ পড়ে গেছে অসংখ্য, এত মানুষের লাশ পড়ে যাওয়ার পরে আর শুধু চাকরির মধ্যে আর সীমাবদ্ধ নাই আন্দোলন। তো এটি হয়। তো এই যে বৈষম্য বিরোধী যে 21 জুলাইয়ে এই আন্দোলনের সময় সরকার কি করে, যে ওই যে বিচার বিভাগের মাধ্যমে এইখানে পূর্ণাঙ্গ হাইকোর্টের বেঞ্চ রায় দেয় কি, যে এই যে 93% এটা হলো মেধা, এইটা আগেরটা বাতিল করে দেয়। এই যে 93% হলো মেধা, এইটা মূলত নিয়োগ করা, 7% থাকবে কোটা। ঠিক আছে, কিন্তু এই 7% কোটা আর 93% মেধা এটা মূলত সরকারকে আর গদি রক্ষা করতে পারে না, বাঁচাইতে পারে না। কেন? কারণ অসংখ্য মানুষকে সে অলরেডি কী করে ফেলেছিল, মেরে ফেলেছে। তার মানে মানুষ তখন আর ওই যে একটা বিখ্যাত কথা বলে যে তোর কোটা তুই ফেরত নে, আমার ভাইকে ফেরত দে। তো এরকম কথা ঘটে, কারণ মানুষ তো মারা গিয়েছে। তো যাই হোক, এটি ছিল 21 জুলাই, সেই দিন রায়টা দিয়েছিল। তা আমরা পরবর্তীতে যাই দেখতে পাই আর কি ঘটনা পরবর্তীতে ঘটে। তার মানে এই যে প্রথম একটা ধাপ আন্দোলনের, কিন্তু অন্যতম এখানে একটু খেয়াল করা যাক, এই আন্দোলনের কয়েকটা ধাপ আছে। একটা ছিল হলো একদম বাংলা ব্লকেট পর্যন্ত, যখন ছিল শুধুমাত্র কোটা নিয়ে আন্দোলন, সেখানে কোনো ধরনের সহিংসতাও ঘটে নাই সেখানে, এই 14ই জুলাইয়ের আগ পর্যন্ত। কিন্তু 14ই জুলাই যখন ওই যে রাজাকার কথা বললো, তখন এটা রাজনৈতিক আন্দোলনের মতো রূপ ধারণ করলো, কারণ মানুষ সবাই সিলেটের সাথে এটা প্রতিবাদ করা শুরু করলো। এরপর থেকে যখন এইটা আন্দোলন একদম এই যে 18ই জুলাই 22 জুলাই পর্যন্ত ভয়ানক হত্যাকাণ্ডের উপর রক্তাক্ত হয়ে যায়, তখন কিন্তু এই যে এটা মেনে নিল। ওই যে 9 দফা যখন দিয়ে দেয়, এরপরে 9 দফা মূলত চালিত করতে থাকে সামনের দিকে। তার মানে এই প্রথম দফায় যেটা ইন্টারনেট সব বন্ধ করে দেয়, তখন এই কমপ্লিট শাটডাউনে অনেক মানুষ মারা গিয়েছিল। তো অনেক, মানে এটা বিশাল সংখ্যা, মানে এখন পর্যন্ত এটা আইডেন্টিফাই করা যায় না এক্স্যাক্টলি কত, এখন পর্যন্ত 1400-র মতো মানুষের কথা আসতেছে, তার মধ্যে অধিকাংশ মানুষ মারা গেছিলো ওই প্রথম ধাপেই। তো এরপরে কি হয়, 22 তারিখের পরবর্তীতে যারা এই যে নাহিদ আসিফ সহ এদেরকে আস্তে আস্তে এদেরকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে এরা তখন এসে ওই যে নেট সব কিছু খুলে দেয়, তখন ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ জানতে পারে যে এখানে তো ভয়ানক হত্যাকাণ্ড হয়ে গেছে, এত মানুষ মারা গেছে। তার মানে মানুষের মধ্যে আবার কি হতে থাকে, ওই যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেটার প্রতিবাদে মানুষ আবার নিজেদেরকে আবার প্রস্তুত করতে থাকে, মানে রাজপথের জন্য আবার প্রস্তুত হয় এবং আন্দোলন আরও বেগবান শুরু হয়ে যায়। তার মানে এটা হয় আন্দোলনের ফাইনাল স্টেজ শুরু হয়ে যায় এই যে এইখান থেকে 30 জুলাই থেকে। ওকে, সেটা কীরকম দেখা যাচ্ছে, 30 জুলাই মঙ্গলবার এখানে কি ঘটনা ঘটে, বৈষম্যবিরোধী আন্দোলন ঘটে। এই যে সহিংসতার মধ্যে যারা নিহত হয়েছে এইগুলোর জন্য শোক পালনের ঘোষণা দেয়, মানে কালো পতাকা করে, সেটা হলো সরকার। অথচ মার্চেটাকে এই সরকারি, এবং সেখানে বিশেষ করে রংপুরে আবু সাইদ যে হত্যা হয়েছিল একদম ডিরেক্ট পুলিশের গুলিতে, সেই পুলিশকে তারা অভিযুক্তই করে নাই। তারা কোথা থেকে 17 বছরের একটা 9 স্টুডেন্ট কোন কলেজের, রংপুরের কলেজ না স্কুলের, হেকে আসামি বানিয়ে দিছে। তখন মানুষ বুঝতে পারে না এদের দ্বারা বিচার হবে না, তার কারণ পুলিশই হলো এদের আসল খুনি, আর এই পুলিশকে রক্ষা করে চলছে এই সরকার। কারণ পুলিশ যদি পুলিশের বিচার করে তাহলে সরকারই তো শেষ হয়ে যাবে। তো দিন শেষে পুলিশকে রক্ষা করে এবং পুলিশের পক্ষে হয়ে মূলত এই সরকার সেভিয়ার হিসাবে কাজ করে, পুলিশকে গুলি তো চালিয়ে যাওয়ার হুকুম দিয়ে দিছে। তো দিন শেষে এটাই হয় যে মানুষ বুঝতে পারে যে না, এইখানে এদের দ্বারা আর বিচার হবে না। এই জন্য এদের এই শোক পালন, এটা মিথ্যা শোক, যে নিজে মাইরে নিজেই শোক, এটাকে প্রত্যাখ্যান করে তারা যেটা বিদ্রোহের রং লাল, সেটাকে মূলত তারা কর্মসূচি প্রত্যাহার করে এই যে কি করে, সবার ফেসবুক প্রোফাইল লাল করার এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি পোস্ট করার আহ্বান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এটি অন্যতম আরেকটি, মানে আন্দোলন যে আবার রিভাইভ করলো এবং আবার কামব্যাক করলো, এটার কিন্তু অন্যতম টার্নিং পয়েন্ট এটি। এই যে 30 জুলাই এই ঘোষণাটা মূলত তারা দেয়, এবং এইটা মূলত চোখ লাল কাপড় বেঁধে মূলত পরের দিন লাল করে, কিন্তু ঘোষণাটা আগেই দেয় যেটা আমরা প্রতিবাদ করব। তো যাই হোক, তখন আরেকটি কর্মসূচি তারা পালনের ঘোষণা দেয়, যে এই যে এত মানুষ মারা গেছে, আমাদের এর পরবর্তী যে কর্মসূচি হবে সেটার নাম হবে মার্চ ফর জাস্টিস। তার মানে পরবর্তী কর্মসূচি যা কি হবে সবই জাস্টিসের উদ্দেশ্য হবে। তো যাই হোক, এই যে মার্চ ফর জাস্টিসেরও ঘোষণা কবে হয়, এটাও এই 30 জুলাই হয়। তার মানে দুটি, লাল কাপড় বেঁধে
ফেসবুক প্রোফাইল লাল করা, আর হলো মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা 30 জুলাই হয়। এখন আসি 31 জুলাই বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর এই বৈষম্যবিরোধী আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচির ঘোষণা করে। তার মানে 31 জুলাই ঘোষণা করে রিমেম্বারিং আওয়ার হিরোজ। তো এই কর্মসূচিটা তার মানে এখানে কর্মসূচির ঘোষণা যেদিন দেওয়া হয় ঠিক কর্মসূচিটা তার পরের দিন পালিত হয়। তার মানে মার্চ ফর জাস্টিস পালিত হয়েছে 31 জুলাই, রিমেম্বারিং আওয়ার হিরোজ পালিত হয়েছে ঠিক 1 আগস্ট, মানে পরের 1ম তারিখে, মানে ঘোষণা দিয়ে আগের দিন, কার্যকর হয় পরের দিন। তাহলে রিমেম্বারিং আওয়ার হিরোজ, এটা আমরা চলে আসবো। এই যে দেখতে পাচ্ছি, এই যে নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ, যারা এই আন্দোলনের হিরো ছিল তাদের কথা, মানে নিহত যারা ছিল তারাই তো মেইন হিরো, আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে, এবং যারা অসংখ্য মানুষ আহত হয়েছিল, ইভেন যারা সমন্বয়ক হয়েছে, অনেককে গুম করার চেষ্টা করা হয়েছে, ওই যে ডিবি হেফাজতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে ছাড়া হচ্ছিল না। তো এই সমস্ত সবাই এগুলো ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে স্মরণ করছিল। তো এটা ছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ 1 আগস্ট। তো আন্দোলনের ফাইনাল মোমেন্টামে চলে আসে, যে মানুষ বুঝতে পারে যে না, এই আন্দোলন অলরেডি এখানে কিন্তু সব মানুষ কিন্তু অংশগ্রহণ করা শুরু করছে সেই প্রথম দিন থেকেই। ওই যে যখন থেকে গুলি চালিয়েছিল, সেই যে 16 জুলাই থেকে 18 জুলাই পরবর্তী সব মানুষজন, ছাত্রদের সাথে জনতাও নেমে গেছে। তো এই জনতা মিলে তখন 3 আগস্টে তারা মূলত সব জায়গাতে বলতেছিল এখন কিন্তু একটাই দাবি, আর কোনো দাবি চলবে না। ওই 9 দফা থেকে এখন ফাইনালি 1 দফা, সেটা কি, সরকারকে চলে যাইতে হবে, বিদায় নিতে হবে, পদত্যাগ করতে হবে, এই সরকার শেষ। কারণ হলো এই সরকার মানুষ মেরে ফেলেছে, আর এখানে বাংলাদেশ তো গত 16 বছর ধরে কোনো নির্বাচন নাই, এগুলো নাই। তার মানে সরকার পতন আন্দোলন যাকে বলা হয়, ডিরেক্ট এই 1 দফার ঘোষণাটা চলে আসে, সেটা হলো এই 3 আগস্ট। তার মানে 3 আগস্ট কিন্তু 1 দফার জন্য খুবই বিখ্যাত। এটা শনিবার ছিল। এটা কে করেছিল, এই যে সমন্বয়ক নাহিদ ইসলাম, এই যে প্রধান সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম, তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে এই জমায়েত হতে সরকার পতনের 1 দফা, এটা হলো 1 দফা দাবি পেশ করে, ঘোষণা করে, এবং সেটিও ঘোষণা দেয় যে এই 1 দফা যতক্ষণ না মানা হবে, মানে ততক্ষণ পর্যন্ত অসহযোগ, মানে কোনো ধরনের ট্যাক্স কোনো কিছু দেওয়া হবে না। রাষ্ট্র সম্পূর্ণরূপে, আমরা জনগণ, এই রাষ্ট্রর যে সরকার আছে তাকে কোনো মতে আমরা কোনো কাজে সহযোগিতা করব না। তার মানে একই সাথে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। তার মানে দুটি বিষয় করা হয়েছে, একটা দাবি আদায় করা হয়েছে, দাবি যে এই 1 দফা দাবি এটা দেওয়া হয়েছে, এটা হলো কর্মসূচি, আর এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যেটা ডাকা হয় তার নাম অসহযোগ আন্দোলন। ওকে, তার মানে একই দিনে দুটি ঘটনা হয়, সেটা হলো 3 আগস্ট। ওকে, আন্দোলনের অন্যতম ফাইনাল মোমেন্টামে। তারপর কি হয়, 4 আগস্টে সবাই ওই যে অসহযোগ আন্দোলনের জন্য রাস্তায় নেমে আসে, যখন এখানে ভয়ানক মানে হত্যাকাণ্ড ঘটে, আবার শেষবারের মতো মানে বাংলা একেবারে আবার রক্তাক্ত হয়ে যায় বাংলাদেশের রাস্তাঘাট। তার মানে বিশেষ করে ঢাকা সহ বিভিন্ন সারা দেশে, এবং সেখানে পুলিশের গুলিতে অসংখ্য, মানে এটাও শতাধিক মানুষ মারা যায় শুধু ওই দিনেই, এবং সেটা পরবর্তীতে লিস্ট বাড়তে বাড়তে আরও অনেক হয়েছে। এবং এটার যেটা হয় পুলিশের সাথে ইভেন শেষ পর্যন্ত, কারণ মানুষ বুঝতে পারলো যে না, এই পুলিশকে মানে এক কথা প্রতিরোধ করতে হবে। এবং প্রতিরোধের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে ইনায়েতপুরে যে থানা আছে সেখানে কিন্তু মানুষের সাথে লড়াই, এবং শেষ পর্যন্ত পুলিশও মারা গিয়েছে। তো এটা যেটি হয় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের জায়গা থেকে প্রতিরোধ করা শুরু করে, এবং সবাই রাস্তায় নেমে আসে। তো এটাই ছিল সেই বিখ্যাত দিন যেটাকে বলা হয় 4 আগস্ট। এই দিনে কিন্তু সবাই, এমনকি সরকারের যে দলীয় বাহিনী ছিল, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা পর্যন্ত গুলি চালিয়েছিল, কিন্তু দিন সে কেউই টিকতে পারে নাই, কারণ জনগণ রাস্তা দখল করে নিয়েছিল। যতই মানুষ, ওই যে একটা বিখ্যাত এই সময় কথা হয়ে গেছে যে একটা, ওই যে পুলিশ বলতেছিল যে স্যার, একটাকে মানে গুলি করি, একজনই মরে আর বাকিরা রয়ে যায়, আর কেউ যায় না। তার মানে এটা কেমন চিন্তা, যে আমরা যদি বলি যে একটা জায়গায় পাখি আছে 10টি, একটিকে গুলি করা হলো, তার কয়টি পাখি থাকে, সবাই অ্যান্সার আর একটাও থাকে না, তার কারণ পাখি তো আর এখানে থাকার কথা না। কিন্তু এই আন্দোলন এমনটাই ছিল যে একজনকে গুলি করা হচ্ছে, একজনকে না, গুলি তো মানে এইভাবে করা হচ্ছে যে কাউকে গুলি লাগতে পারে, কিন্তু গুলি খেয়ে পাশের জন মারা গেলেও সে পাশের জন রাস্তা থেকে সরে যাচ্ছে না। মানে এটা ছিল অন্যান্য স্পিরিট, যে কারণ ওই যে প্রথমেই আবু সাইদ থেকে মুগ্ধ হয়ে যে মানুষের যে এই হয়ে গেছিলো যে মারা গেলেও আমরা কিন্তু রাস্তা ছাড়বো না, কারণ দেশের ক্ষেত্রে, এই দেশের মুক্তি হইতে গেলে আসলে বাস্তবতা ছিল মানুষের এই সাহস আর রক্ত, এটার বিনিময় মূলত এই যে 24-এর গণ আন্দোলন, এটি মূলত সফল হয়েছে। তো সেই রক্ত যেটা আবারও দিয়েছিল মানুষ কবে, সেটা হলো এই 1 দফা দাবিতে। সেই যে অসহযোগ আন্দোলন মূলত ছিল, এই অসহযোগ আন্দোলন, সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিন, সেদিন শতাধিক মানুষ আবার কি হয়, নিহত হয়। এটা হলো 4 আগস্ট। এবং এইখানে লেখা রয়েছে যে এই 4 আগস্টেই মূলত তারা ঘোষণা দিয়ে বসে যে না, আর দেরি নয়, একদম ফাইনালি এই সরকারের পতন হওয়ার জন্য অসহযোগ আন্দোলনের সবচেয়ে বিখ্যাত বা ফাইনাল প্রোগ্রাম নাম হলো মার্চ টু ঢাকা। মানে সব মানুষ ঢাকায় চলে আসো। ঢাকায় আসলে মানে যেহেতু ঢাকায় মেইন,
এইখানেই মূলত এই যে সরকার যারা আছে তারা সবাই আছে। তারপরে ঢাকায় যদি চলে আসে তাহলে এর পতন হয়ে যাবে। প্রথমে এটা 6 আগস্টে চিন্তা করা হয়েছিল, কিন্তু সরকার আবার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পায় তারা শুরু করে দেয় এবং বন্ধও করে দিয়েছিল। এই জন্য তারা আগেই ঘোষণা দিয়ে যায় যে যেহেতু ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে তাহলে 6 আগস্ট না, ডাইরেক্ট আগামীকালকেই 5 আগস্টে সবাই ঢাকায় চলে আসো। তাহলে এটাই ঘোষণা হয়ে যায় যে 5 আগস্ট দেশের সর্বস্তরের মানুষকে, সব মানুষকে মার্চ টু ঢাকা, এই যে ঢাকার দিকে মার্চ করার কর্মসূচি আহ্বান জানানো হয়। তার মানে আমরা তো জানি সেই 5 আগস্টে সেই বিপ্লবটা হয়। কিন্তু এইখানে কিন্তু এই সবগুলো তারিখকে আবার এখানে বিপ্লবের তারিখ হিসাবে কিন্তু জুলাই মাসের তারিখ হিসাবে ধরা হয়। তার কারণ কি, যে 31 ছিল জুলাই মাসের শেষ তারিখ, তারপরে হলো 1 আগস্ট হলো 32, এই যে 3 আগস্ট এটা হলো 34 জুলাই, আর এই যে 4 আগস্ট এটা হলো 35 জুলাই, এটা হলো 35 জুলাই। এই জন্য এটাকে জুলাই বিপ্লব নামে অভিহিত করা হয়। আর ফাইনালি যেটা 5 আগস্ট আসবে এটা হবে 36 জুলাই। তো আমরা সেটাই সেই 36 জুলাই বা ফাইনাল দিনে চলে যাই। এই যে দেখতে পাচ্ছি সেই 5 আগস্ট বা 36 জুলাই, এই জন্য এটাকে জুলাই বিপ্লব বলা হয়। কারণ আগস্ট মাসে বিপ্লব হলেও কিন্তু ওই যে সব কিছু হইতে জুলাই মাসে, মানুষের রক্ত দিচ্ছে জুলাই মাসে, ঘটনাপঞ্জি তৈরি হয়েছে জুলাই মাসে, লাস্টের 5 দিন হয়েছে আগস্টে এসে। তো খেয়াল করা যাক এই 5 আগস্টে কি হলো। সাধারণ মানুষ তো আবার রাস্তায় নামছে, কিন্তু ওই যে সরকার প্রধান, এটি আমরা জানি, সে কিন্তু সবাইকে, পুলিশকে তো গুলি করতে বলছে, পুলিশ গুলি করতেছে, কিন্তু পুলিশ একা পেরে উঠতেছে না, কারণ জনগণ রাস্তা ছাড়তেছে না। তখন সেনাবাহিনীকে গুলি করার জন্য হুকুম দেওয়া হয়, কিন্তু সেনাবাহিনী, কিন্তু আমরা জানি যে সেনাবাহিনী গুলি করতে অস্বীকৃতি করে। যে কারণ কি, তারা কেন এটা, তার কারণ তারা হলো দেশকে রক্ষা করার দায়িত্ব নিছে, যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। তারা তো মানুষকে গুলি করে মারার জন্য, কোনো সরকার টিকানোর জন্য সেনাবাহিনী মূলত কাজ করে না। তো যাই হোক, সেনাবাহিনীর মধ্যে যারা তরুণ ছিল বা যারা সাবেক যারা ছিল, তারা কিন্তু এটাকে কি করে, যে না কোনো মতে আমরা গুলি চালাবো না, তার কারণ আমরা জনগণের শত্রুতে পরিণত হতে চাই না। তো এটি হয়। তো এরা যেহেতু মানে গুলি করতে অস্বীকৃত করে, তার মানে হলো এই যে বিক্ষোভের জেরে, মানে তখন এই যে প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা, সে কিন্তু পদত্যাগ করে বাংলাদেশ থেকে সে চলে যায় পালিয়ে, এবং সেটা হলো কোথায়, ভারতে আশ্রয় গ্রহণ করে। তথা শেখ হাসিনা চলে যায় ভারতে, এটা আমরা সবাই জানি। এবং এটা সারা বাংলাদেশে এই যে ফলে ছাত্র জনতার কি হয়ে যায়, এটারে বলে গণ অভ্যুত্থান। এই যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে যায়, এটাই হলো 5 আগস্ট বা 36 জুলাই, সেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। আর এটাকে কি নামে ডাকা হচ্ছে, জুলাই বিপ্লব নামে। ওকে, এই জুলাই বিপ্লব নামে এটা ডাকা হচ্ছে, কারণ এটা শুধু বাংলাদেশেরই বিপ্লব নয়, এটা কিন্তু পুরো আন্তর্জাতিকভাবে এই বিপ্লব ছড়িয়ে পড়েছে বা সারা বিশ্বে প্রসিদ্ধি হয়েছে। যে একটি দেশের সরকার প্রধান সে পালিয়ে অন্য দেশে চলে গেছে, এটা তো বাংলাদেশের ইতিহাসেই নাই, এবং অন্য কোনো দেশে তো এরকম খুব কম ঘটে, মানে খুব কম। মানে এগুলো যেটা হয় একেবারে একটা শাসক মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, মানে স্বৈরশাসন যাকে বলা হয়, এইরকম হলে তাহলে সেটা মূলত সে দেশ ছেড়ে পালিয়ে যায়। তো এরকম ঘটনাটি ঘটে যে দেশ ছেড়ে পালিয়ে চলে যায়। আর তারপর গেছে কোন দেশে, ভারতে। তো সেটা তো আমরা সবাই জানি, সে ভারতে আছে। তো যাই হোক, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু সবাই কোথায় ঢুকে যায়, গণভবনে চলে যায়, জাতীয় সংসদ ভবনে যায়, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব কিছু প্রবেশ করে, এবং সেখানে তারা বিজয় উদযাপন করতে থাকে। এবং এই বিজয় উদযাপন বাংলাদেশে মানে এক কথা প্রায় বলা চলে যে অধিকাংশ মানুষ তারা দেশের বিজয় উদযাপন করেছে, বিদেশে যারা আছে তারা বিজয় উদযাপন করেছে। তার কারণটা কি, যে আমাদের এই দেশ সবার, আর এই দেশটা সবার ছিল না আসলে, কারণ একটা কুক্ষিগত হয়ে স্বৈরশাসন চলছিল। তো এইটা থেকে যে মুক্তি হওয়া, সব শ্রেণীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যে এই যে মুক্তির স্বাদ গ্রহণ করা, যাকে মূলত পরবর্তীতে বলা হচ্ছে কি, এটা দ্বিতীয় স্বাধীনতা। ওই যে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অধিকাংশ এটা বলছেন যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তার কারণ আমাদের স্বাধীনতা আবার কি হয়ে গেছিল, আমরা হারিয়ে ফেলেছিলাম। এটা একটা স্বৈরশাসনের অন্ধকার যুগে আমরা প্রবেশ করে গিয়েছিলাম, যে দীর্ঘ সময় আমাদের দেশে গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, অধিকার ছিল না, কিচ্ছু ছিল না। এবং জীবন যে উন্নয়নের নামে এই সমস্ত অধিকার হরণ করা হয়েছে, দেখা যাচ্ছে সে উন্নয়নটাও কি ফাঁপা। তার কারণ এখানে ব্যাংক লুট হয়ে গেছে, এই ব্যাংকের বাংলাদেশে টাকা নাই, বাংলাদেশে $100 বিলিয়ন ঋণ, মানে মানুষের মানে এত বেশি ঋণ যে এই ঋণ কিভাবে পরিশোধ করবে, সেটাই এখন এই বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ হয়েছে। এই যে এত পরিমাণ টাকা চলে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে, এবং তারা কারা পাচার করছে। এই যে একটা দেখা গেল যে এমন একজন মন্ত্রী ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এই ছিল কি, সেটা ভূমিমন্ত্রী। সে কতগুলো 70টি মানে সে বাড়ি করছে, 70 না মানে সম্ভবত কত 336 বা এরকম সংখ্যক, মানে যেটা মূল্য $70 কোটি। $70 কোটি, মানে এটা কোথায়, শুধু লন্ডনে বা দেশের বাইরে সে এই পরিমাণ সম্পদ সে কী করেছে, বাড়ি কিনেছে, বিভিন্ন কিছু করেছে। আসলে এই টাকাটা কাদের, এটা তো আমাদের দেশের জনগণের টাকা। ঠিক, কিন্তু এইভাবেই হয়েছে, পাচার হয়ে গেছে, রাষ্ট্রের সম্পদ পাচার হয়ে গেছে, আজকে দেশ অর্থনৈতিকভাবে বিপদে পড়ে গেছে। তো যাই হোক, কিন্তু হ্যাঁ, এটা মানুষ মূলত এইগুলো বুঝতে পারার কারণেই দিন শেষে সবাই এই রাস্তায় নেমে এসে আন্দোলন সফল করে। তো যাই হোক, তাহলে যেহেতু 5 আগস্টে এই বিপ্লব সংগঠিত হয়, তারপরে তাহলে নতুন সরকার গঠিত হয় কবে,
এই যে বর্তমান সরকার, তার মানে আমরা বিপ্লবী শুধু পড়বো না, বর্তমান সরকার পর্যন্ত পড়বো। এই সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ছাত্ররা মূলত এই সরকারের মূল ভূমিকা পালন করে, যে তারা ঘোষণা দেয় নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই সরকারের নেতৃত্ব দিবেন। আর এটা কবে হয়? এটা হলো 8 আগস্ট। তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কবে? 8 আগস্ট 2024। এই ডেটটি আমাদের মনে রাখতে হবে। ওকে, বলে রাখা ভালো, আমরা এখানে যা কিছু পড়তেছি এগুলো কিন্তু এই প্যানাসিয়া যে বইটা, এইটা যে এই যে বাজারে যে বই, এই বই কিন্তু এগুলো সব দেওয়া হয়েছে। তার মানে এটা একেবারে লেটেস্ট বই, মানে একদম জুলাই বিপ্লবের ইস অ্যান্ড এভরিথিং সহ এখানে এই বইয়ে পাওয়া যাবে। তো যাই হোক, তাহলে আমরা এখন এর পরবর্তীতে যদি চলে যাই, যে সরকার গঠিত হলো, এই সরকার গঠিত হলো তো বুঝলাম, কিন্তু আমাদের যে আন্দোলনটা হলো, এই যে এতক্ষণ ধরে যা যা পড়ে আসলাম, এর মধ্যে কয়েকটি শব্দ খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন ভার্সিটিতে এই শব্দগুলো আসতে পারে, আন্দোলনের টার্নিং মোমেন্টামের যে শব্দগুলো খেয়াল করা যাচ্ছে। ওই যে শুরুতে ছিল বাংলা ব্লকেড, এই যে বাংলা ব্লকেড যে 7 থেকে 12 জুলাই, এটা ছিল সারা দেশের জন্য মানে খুবই আন্দোলনটা মূলত সারা ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের মধ্যে আস্তে আস্তে জনপ্রিয় করে ফেলে। এই যে অবরোধগুলো করে করে সব জায়গায় মানুষ বুঝতে পারে যে না, ছাত্ররা রাস্তায় নেমেছে। তো এটা ছিল বাংলা ব্লকেড। ওকে, তাহলে এটা হলো প্রথম দিকের, এবং ব্লকেড মানে কি? সব কিছুকে অবরোধ করে রাখা, এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রাখা, এটা বাংলা ব্লকেড। এখন আসে বাংলা ব্লকেড থেকে ওই যে আন্দোলন যখন চূড়ান্ত মানে একেবারে রক্তাক্ত মোমেন্টে প্রবেশ করে, কোন নামে? সেটার নাম ছিল কমপ্লিট শাটডাউন। এই শাটডাউন, এবং নামগুলো অসাধারণ শুনতে শুনতে, মানে খুব ভালো এই নামটা আর কি, মানে সবাই করে। এবং এই নামের মানে মূলত এই যে এই অসাধারণ শব্দগুলো মূলত এটা মানুষকে আসলে এটা ভালো লাগছে যে না, এই আন্দোলনগুলো খুব নতুনত্ব নিয়ে আসছে। তো খেয়াল করা যাক, কমপ্লিট শাটডাউন এই প্রোগ্রামটি কিন্তু একই সাথে এটা রক্তক্ষয়ী প্রোগ্রাম ছিল, কারণ অসংখ্য মানুষের রক্ত চলে গেছে এই আন্দোলনটাতেই। কারণটা কি? এটাই ছিল আন্দোলনের সেই সময় যেখানে মূলত একদম স্বৈরাচার শাসক তারা গুলি করে একদম সব মানুষকে, সেই একদম 18 থেকে 22 জুলাই, খেয়াল করা যাক 18 থেকে 22 জুলাই, এখানে শুধুমাত্র এই অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব কিছুই, এই সর্বাত্মক অবরোধ মূলত এইটা মূলত চলেছে। এখানে কোনো কিছু একদম আমরা পুরো জানি যে পুরো বাংলাদেশ কিন্তু কী হয়ে গেছিলো, স্তব্ধ হয়ে গেছিলো, কোনো কিছু চলছিল না। এবং স্বয়ং সরকারই এখানে কারফিউ জারি করে দেয়, ইন্টারনেট বন্ধ করে দেয়। কিন্তু এই ইন্টারনেট বন্ধ কোনো কিছুতেই কোনো আন্দোলন থেমে থাকেনি, কারণ মানুষ রাস্তায় নেমে সব কিছু অবরোধ করে দিয়েছিল। এবং বিনিময়ে মানুষ কিন্তু গুলিবিদ্ধ হয়ে, রক্তাক্ত হয়ে, অসংখ্য বলতে এটা শত মানে মিনিমাম শুধু এই 4 থেকে 5 দিনেই টোটাল আন্দোলনের অর্ধেক প্রায় 6 থেকে 700 বা 800, বা আমি এটা শিওর বলা যাচ্ছে না, এর থেকে বেশিও হতে পারে যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে। তো সেখানে আবু সাইদ, মুগ্ধ সহ এরা তো আছেই। তো আবু সাইদ মারা গেছিলো আগেই, তারপরে যে 18 জুলাই মারা গেছিলো মুগ্ধ সহ আরও অনেকে। তো যাই হোক, তাহলে এখানে এই যে সহস্রাধিক এই আন্দোলনের টোটাল প্রায় মারা গিয়েছিল। তো যাই হোক, এটি হলো কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম। তার মানে কমপ্লিট শাটডাউন কবে? 18 থেকে 22 জুলাই। এগুলো কিন্তু মনে রাখতে হবে, টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট। প্রথমে বাংলা ব্লকেড 7 থেকে 12, কমপ্লিট শাটডাউন এটা হলো 18 থেকে 22 জুলাই। ওকে, এই টাইম ফ্রেমটা ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে আসি ডিজিটাল ক্র্যাকডাউন। এটা কে করেছিল? সরকার ক্র্যাকডাউন করে দিয়েছে, একেবারে সব কিছু বন্ধ করে দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইন্টারনেট, মানে সব কিছু, যেটা ছাড়া মানুষ কেউ কাউকে যোগাযোগ করতে পারছে না। বিশেষ করে এই যে এটা বলা হয় যে এখন যে জুরাইনের মতো জায়গায় যেখানে গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে, শতাধিক মানুষের কবর দিয়ে দিছে, ওখানে ওই যে অনেকে মারা গেছে, সেই ব্যক্তিদের কবর দিয়েছে, তাদের কোনো পরিচয়, তাদের অনেক আত্মীয় স্বজন তাকে খুঁজে পাচ্ছে না এখনও। তার কারণ কি? মারা গেছে, তাকে কবর দিছে একদম বেনামি কবরস্থানে, বা তাকে গণকবর দেওয়া হয়েছে। তো এগুলো ছিল কমপ্লিট শাটডাউন, আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে তারা এইখানে এই ক্র্যাকডাউনটি করেছে। ওকে, এখানে বলা হয় ডিজিটাল ক্র্যাকডাউন, যে কোনো কণ্ঠস্বর সব কিছু কার্যক্রম সীমাবদ্ধ করতে একদম কঠোর পদক্ষেপ নিয়েছিল এই ডিজিটাল ক্র্যাকডাউন। ওকে, তার মানে কমপ্লিট শাটডাউনের যে সময়টা, ওটাই হলো ডিজিটাল ক্র্যাকডাউনের সময়। ডিজিটাল ক্র্যাকডাউন এক কথা বলা যেতে পারে 19 তারিখ থেকে শুরু হয়েছিল, ঠিক তার পরের দিন থেকেই 19 তারিখ থেকে শুরু করে একেবারে পরবর্তীতে 24-25 তারিখ পর্যন্ত চলেছে। মানে ওই যে ইন্টারনেট বন্ধ সহ সব কিছু যখন বন্ধ ছিল। তো আসা যাক, কিন্তু ফাইনাল মোমেন্টে ওই যে আমরা যে আন্দোলনটা ডাক হলো, যেটা হলো 3 আগস্ট, এক দফা দাবি এবং সেটা আদায়ে অসহযোগ আন্দোলন, মানে সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। এই অসহযোগ আন্দোলন এটা মূলত ছিল কবে? ওই যে 3 আগস্টে। তো অসহযোগ মানে কি? যে সব ধরনের অসহযোগিতা করা, এটা কিন্তু 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে। এই যে 3 আগস্টে সেই অসহযোগ আন্দোলন যেটা হয়, অনির্দিষ্টকালের জন্য অসহযোগ, মানে এক কথা যতক্ষণ না দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত অসহযোগ মানে কি? কোনো বিল, আমরা কোনো বিদ্যুৎ বিল দেবো না, কোনো কারেন্ট বিল, কোনো কিছুই দেওয়া হবে না সরকারকে। কিন্তু ওটা দেওয়ার আগেই তো সরকার পতন হয়ে গেছে, তার মানে হলো এটা যেহেতু আন্দোলন সাকসেস হয়ে গেছে। তো এটা ছিল অসহযোগ আন্দোলন। ওকে, তাহলে এরপরে আর কি আছে? মার্চ টু ঢাকা, ফাইনাল যে নামটা,
মার্চ টু ঢাকা। এখানে কিন্তু মার্চ ফর জাস্টিসও একটা প্রোগ্রাম আছে, ওই যে যেটা আমরা এর আগে পড়ে আসলাম, মার্চ ফর জাস্টিস। কারণ যেহেতু এত অসংখ্য মানুষ মারা গেছে, ওই যে আবু সাঈদের বিচারের সহ সবার বিচারের প্রতি যে জাস্টিস চাওয়া, এই জাস্টিস যেরকম একটা ছিল, তো মার্চ টু ঢাকা মানে ওই যে ঢাকার দিকে রওনা দেওয়া। এটা কবে 6 আগস্টে প্রথমে প্ল্যান করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু কর্মসূচি এগিয়ে নিয়ে আসা হয়, এটা হলো 5 আগস্ট। এই 5 আগস্টে হলো এটা হলো মার্চ টু ঢাকা এই প্রোগ্রাম। তার মানে এটাই ছিল আমাদের। এই যে তার পরবর্তীতে সাথে এই যে প্রধানমন্ত্রী সে চলে যায় কই, পদত্যাগ করে ভারতে পালিয়ে চলে যায়। তো ফাইনালি আমরা জানি মার্চ টু ঢাকা প্রোগ্রামটাই 5 আগস্টে মূলত গণঅভ্যুত্থান ঘটিয়ে দেয়। তার মানে ওটা ছিল ফাইনাল প্রোগ্রাম, ফাইনাল স্টেজ। তাহলে এটাই ছিল আমাদের আন্দোলনের কি টোটাল এই যে হিস্টোরি। এই আন্দোলন এইভাবে ধাপে ধাপে হয়েছে। আর এই আন্দোলনে কিন্তু আগেও বলছে বিভিন্ন ধরনের রাজনৈতিক ইসলামপন্থী যে ছাত্র শিবির হোক বা আর সমন্বয়ক হোক, সাধারণ যারা হোক, সবাই কিন্তু এখানে বড় ধরনের ভূমিকা রেখেছে। সেই 9 দফা থেকে সেই 1 দফা বা একদম মার্চ টু ঢাকা, আর একদম শুরু সেই বাংলা ব্লকেট। তার মানে শুরু হলো বাংলা ব্লকেট, তারপরে হলো কমপ্লিট শাটডাউন, তার পরবর্তীতে এই শাটডাউনের সময় 9 দফা, 9 দফা থেকে 1 দফা হয়ে অসহযোগ আন্দোলন হয়ে একদম মার্চ টু ঢাকা হয়ে গভর্নমেন্ট শেষ এবং সরকার পতন হলো, নতুন সরকার গঠিত হলো, বাংলাদেশে বিপ্লব হয়ে গেল। তো এখন আমরা আসি, এই যে নতুন সরকার যে আমাদের হলো, এই সরকারে কে কী দায়িত্বে আছে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, তো আর এইগুলো এই যে এই বইও বিস্তারিত সুন্দর করে দেওয়া আছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিস্তারিত আরও দেওয়া আছে। তো এগুলো ওইখানে পড়তে হবে বই, যারা এই বইটা তোমরা কিনবে এবং সেই বই থেকে বিস্তারিত সুন্দর করে পড়তে পারবে। তো আমরা এখন দেখাবো কোন কোন কে কে কোন বিষয়ে দায়িত্ব আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো অবশ্যই প্রধান উপদেষ্টার ভূমিকা আছেন, এটা আমরা সবাই জানি। তিনি আরও অনেকগুলো বিষয়, এই যে দেখা যাচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাতে তিনি, তারপরে বিজ্ঞান প্রযুক্তিও তার অধীনে, যেটা আসার মতো আর কি, জনপ্রশাসন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তিনিও এই বিষয়ের মন্ত্রী। একই সাথে মন্ত্রিপরিষদ বা সশস্ত্র বাহিনী এগুলোরও বিষয়ে দায়িত্বে আছেন তিনি। এর পরবর্তীতে আমরা জানি সালেহ উদ্দিন আহমেদ, তিনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি আছেন অর্থ বাণিজ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে সালেহ উদ্দিন আহমেদের নাম অবশ্যই আমাদের মনে রাখতে পারেন। আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, তিনি খুব বহুল আলোচিত, কারণ এই আন্দোলনে তিনি ছাত্রদের সাথে ব্যাপকভাবে জড়িত ছিলেন। তো যাই হোক, ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু আছেন আইন বিচার সংসদ এই বিষয়ে, আবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ে তিনি আছেন, ইভেন সাংস্কৃতিক। তার মানে দেখা যাচ্ছে তিনি 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আইন ও যেটা আইন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়। ওকে, তো এটি এখানে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি প্রথমে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু পরবর্তীতে তাকে দেওয়া হয় বস্ত্র পাট, এই মন্ত্রণালয়ে তিনি এখন দায়িত্বে আছেন। এই যে হাসান আরিফ, বিখ্যাত একজন আইনজীবী, তিনি পেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে। ওকে, এটা হলো হাসান আরিফ। তার মানে এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমরা চলে যাব, দেখতে পাচ্ছি আদিলুর রহমান, যিনি একসময় অধিকারের মূলত সম্পাদক, এবং তিনি ওই যে শাপলা চত্বর যেটা 2013 সালে ঘটেছিল, এটার হত্যাকাণ্ডের লিস্ট দিয়েছিলেন তিনি, 66 জনের নাম ওই সময় দিয়েছিলেন। তো সাথে সাথে তাকে কিন্তু গ্রেপ্তার করে ব্যাপক নির্যাতন করা হয়েছিল। তো ইনি একজন বাংলাদেশের অন্যতম একজন মানবাধিকারের ব্যক্তিত্ব। তো তিনি মূলত শিল্প গৃহায়ন গণপূর্ত বিষয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব, এই তৌহিদ হোসেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে মূলত আছেন উপদেষ্টা হিসাবে। সুলতানের রিজওয়ানা হাসান, তিনি খুবই বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত পরিবেশ বিষয়ক একজন ব্যক্তি, যিনি পরিবেশ নিয়ে তিনি রমন ম্যাগসেস পুরস্কারও পেয়েছেন। তিনি আছেন পরিবেশ নিয়েই, তার বিখ্যাত পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ এই বিষয়ের মন্ত্রণালয়ে তিনি আছেন। শারমিন এস মুর্শিদ, ইনি একজন নারী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। ডক্টর আফম খালিদ হোসেন, এই যে ইনিও আলোচিত, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে আছেন, যিনি একসময় এই যে চিটাগাংয়ে রয়েছে ইসলামিক যেটা ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, তিনি সেখানে প্রফেসর। তো যাই হোক, এরপর ফরিদ আক্তার, বিখ্যাত ওই যে দার্শনিক ফরহাদ মাঝহারের তিনি হলেন স্ত্রী ফরিদ আক্তার, তিনি মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনি হলেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নূরজাহান বেগম, তিনি দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য পরিবার। তার মানে স্বাস্থ্য পরিবার কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। স্বাস্থ্যমন্ত্রী যিনি, মানে মন্ত্রী বলতে উপদেষ্টা, স্বাস্থ্য পরিবার কল্যাণ নূরজাহান বেগম। ফারুক আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক, তিনি সাবেক একজন মুক্তিযোদ্ধা, এই মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তিনি এটা। এবং বাংলাদেশ কিন্তু ব্যাপক দুর্যোগের মধ্য দিয়েই আছে, ওই যে বেশ করে প্রাকৃতিক দুর্যোগ হলো আমাদের যেটা ফ্লাশ ফ্লাড, এই যে এই অঞ্চলে যেটা খুলনা, যেটা হলো কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলে, যদি এখানে কিন্তু ভারতের ওই যে একটা ব্যাপক দায় আছে, কারণ ডুম্বুর বাঁধ খুলে গেছিল, তো খুলে তো যাবেই বাঁধ, স্বাভাবিক, কিন্তু ঘটনা হলো এটা তো বাংলাদেশকে জানাইতে হবে, কিন্তু বাংলাদেশকে সে জানায় নেই। অথচ এটার সাথে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি আছে যে বাংলাদেশকে জানাইতে হবে যদি কোনো ধরনের বন্যা হয়। এটা যে কোনো দেশে জানায়, পার্শ্ববর্তী দেশকে, কিন্তু ভারত অদ্ভুত বিষয় এটা জানায় নেই। না জানার কারণে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়।
বন্যা হয়েছে ঠিক আছে, কিন্তু বন্যার কারণে ক্ষতিগ্রস্তটা বাংলাদেশ বেশি হয়েছে। যদি আগাম সতর্কতা জানতে পারতো তাহলে কিন্তু ক্ষতি কম হতো। তো যাই হোক, তাহলে এই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু ফারুক আজম আছেন, তিনি একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ের দায়িত্বে আছেন। এরপর দেখা যাচ্ছে এই যে সুপ্রদীপ চাকমা, তিনি আছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, এই বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি চাকমা উপজাতি থেকে এসেছেন। তারপর অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার, তিনি আছেন প্রাথমিক গণশিক্ষা। এই নামগুলো মনে রাখতে হবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বিখ্যাত এই অর্থনীতিবিদ, তিনি পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, তার শিক্ষা মন্ত্রণালয় তার অধীনে, এটা ইম্পর্টেন্ট, শিক্ষা মন্ত্রণালয়ে তিনি আছেন। আলী ইমাম মজুমদার, তিনি প্রধানমন্ত্রীর এই যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, এটা আসার চান্স তুলনামূলক কম, যেহেতু ওই যে নির্দিষ্ট মন্ত্রণালয়ের নাম নাই। মোহাম্মদ ফাউজুল করিম খান, ওই যে আগে ওবায়দুল কাদের যেগুলো ছিল সড়ক পরিবহন সেতু, এটা তিনি পেয়েছেন। বিদ্যুৎ জ্বালানিও তিনি, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যে এই মন্ত্রণালয় ইম্পর্টেন্ট যথেষ্ট, কারণ অনেকগুলো কাজ বাংলাদেশের মানুষের খুব গুরুত্বপূর্ণ কাজের বিষয়গুলো, বিদ্যুৎ জ্বালানি খনিজ, সড়ক পরিবহন সেতু, রেলপথ। কিন্তু বিদ্যুতের জন্য যে আমাদের যে জ্বালানি বাইরে থেকে কিনে আনতে হবে, ওই টাকাই তো নাই এখন বাংলাদেশ সরকারের কাছে। তার কারণ আগের সরকার 9 মাসের বকেয়া রেখে দিয়ে গেছে, এবং বিদ্যুৎ বিভাগ 1 লক্ষ কোটি টাকা ঋণ। তার মানে এত টাকা সে কোন থেকে পাবে? এখন এত টাকা ঋণ দিবে কিভাবে? দেশের বিদ্যুৎ কিভাবে চলবে? তো এই জন্য কিন্তু আমরা বুঝতে পারছি দেশে কিন্তু বিদ্যুৎ সংকট ব্যাপক আকার ধারণ করছে। কিন্তু এটা এদের দায় না, বেসিক্যালি আগের সরকার মূলত এই অবস্থা করে দিয়ে চলে গেছে, কারণ তাদের কাছে তো টাকা নাই। টাকা ছাড়া তো বিদ্যুতের জ্বালানি কিনতে পারবে না, বিশেষ করে কয়লা যেটা আমরা বাইরে থেকে কিনে নিই। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি মূলত পরবর্তীতে এই যে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন, ইনি সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল। নাহিদ ইসলাম, এই যে দুইজন যে ছাত্রদের মধ্যে প্রতিনিধি, তারা হলো নাহিদ ইসলাম, ডাক, টেলিযোগাযোগ, তথ্য যোগাযোগ ও তথ্য সম্প্রচার। তার মানে খেয়াল করা যাক, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও তথ্য সম্প্রচার, এই মন্ত্রণালয়গুলো সামলাচ্ছেন সে। তার মানে এটি হলো তথ্য মন্ত্রণালয় একটা, আরেকটা আছে ডাক টেলিযোগাযোগ, আরেকটা আছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তার মানে বেসিক্যালি প্রায় 2টি মন্ত্রণালয় এখানে আলাদা আলাদাভাবে আছে, এটার তিনি দায়িত্বে আছেন। আর কি সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এও ছাত্রদের অন্যতম সমন্বয়ক, সে আছে যুব ক্রীড়া ও শ্রম কর্মসংস্থান। ওকে, যুব ক্রীড়া শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের, তার মানে যে খেলাধুলা বিষয়ক আর কি। তো এই যে এইরা হলো এখন বর্তমান সরকারের দায়িত্ব আছে। তো সরকার এখন কিভাবে পরিচালিত হবে না হবে এগুলো তো আমরা নিজেরাই দেখতে পাবো। কিন্তু এইগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই যে আগামী সামনে যেগুলো আসবে, বিশেষ করে অবস্থানের ইতিহাস থেকে, এটা মহা ইম্পর্টেন্ট। এটা থেকে প্রশ্ন এখন কয়টি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু কোশ্চেন যে হবে, একের অধিক কোশ্চেন হবে, এটা শিওর। ওকে, তাহলে আমরা সেই ইতিহাসটি পড়লাম, এরই মাধ্যমে আমাদের যে বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে তাদের কথা পড়লাম, তথা এরই মাধ্যমে আমাদের আজকের যে লেকচার, সেটি মূলত আমরা এই যে লেকচার বলতে এটা মূলত আমরা যে বইয়ের যে একটা সুন্দর টপিক, যেটা পরীক্ষা আসার মতো, সেই টপিকটা আমরা আলোচনা করে ফেললাম, এবং আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি আপনাদের যারা এই ক্লাসটি আপনারা যারা দেখবেন বা দেখছেন, তাদের সবাইকে এই অনুরোধটুকু করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য আমাদেরকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। আর এই গোছানো প্রস্তুতির জন্য একটি গোছানো বই আমাদের খুব বেশি দরকার, যে বইটি পড়লে আমি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কমপ্লিট করতে পারবো। তো ঠিক সেরকমই একটি বই হলো প্যানাসিয়া, জিকে প্যানাসিয়া। এই বইয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেরকম প্রস্তুতি পাবেন, সব বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, ইভেন কি গুচ্ছ, তার কারণ গুচ্ছের সাবজেক্টিভ বিষয়গুলো আছে। আর এই বই এইরকম বাজার একমাত্র বই যেখানে সব সাবজেক্টিভ বিষয়গুলো দেওয়া হয়েছে, আইসিটি, ইকোনমিক্স থেকে শুরু করে পৌরনীতি, সমাজবিজ্ঞান, ইভেন যেটা হলো মনোবিজ্ঞানের মতো বিষয়গুলো এইখানে আছে, যেগুলো গুচ্ছে আসে। তখন একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি এখান থেকে পাওয়া যাবে। তো আশা করি আপনারা এই প্যানাসিয়ার সাথে থাকবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার আজকের যে ক্লাসের যে টপিক এটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।